আজকে আমরা যেটা পড়ব দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইগোট তৈরির পর কিভাবে সেখান থেকে ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে একটা ভ্রূণ তৈরি হয় সেটা আজকে আমরা দেখব। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। প্রথমেই কি আছে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন নিম্নলিখিতভাবে ঘটে থাকে। কি হয়? প্রথমে জাইগোটটি অনুপ্রস্থে বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে, অর্থাৎ জাইগোট হচ্ছে প্রথম শুক্রাণু বা পুংগ্যামেট এবং ডিম্বাণু অর্থাৎ স্ত্রীগ্যামেট যুক্ত হয়ে তৈরি করে জীবদেহের প্রথম কোষ জাইগোট। এই জাইগোটটা প্রথমে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়। অনুপ্রস্থভাবে মানে এরম আড়াআড়ি বিভাজিত হয়, অর্থাৎ এই যদি জাইগোটটা হয়, এই জাইগোটটা কোথায় আছে, কোথায় তৈরি হয়? ডিম্বকের ভেতর যে ভ্রূণস্থলী থাকে সেই ভ্রূণস্থলীর মধ্যে জাইগোট তৈরি হয়। আমরা ধরে নিচ্ছি ভ্রূণস্থলীর এই যে ডিম্বকের ভেতর জাইগোটটা রয়েছে, ডিম্বকের এই দিকটা হচ্ছে ডিম্বক রন্ধ্র অর্থাৎ মাইক্রোপাইল এন্ড, আর এদিকটা হচ্ছে ডিম্বক মূল অর্থাৎ চ্যালাজাল এন্ড। এটাকে সি দিয়ে লিখলাম, মাইক্রোপাইল এন্ডটাকে এম দিয়ে লিখলাম। তাহলে আড়াআড়ি যে দুটো কোষে বিভাজিত হয়ে গেল জাইগোটটা, এর ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষটা থাকে অর্থাৎ মাইক্রোপাইলের দিকে যে কোষটা থাকে তাকে বলা হয় ভিত্তিকোষ, আর চ্যালাজাল এন্ড বা ডিম্বক মূলের দিকে যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় প্রান্তকোষ। তো দেখো, বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। ডিম্বক রন্ধ্রের দিকের কোষটিকে বলে ভিত্তিকোষ, আর ডিম্বক মূলের দিকের কোষটিকে বলা হয় প্রান্তকোষ। ভিত্তিকোষ বারবার অনুপ্রস্থে বিভাজিত হয়ে ভ্রূণধর কোষের অর্থাৎ সাসপেন্সার সেলের একটি সারি গঠন করে। জিনিসটা কি? এই যে আমরা যেটা একটু আগেই দেখলাম যে ভিত্তিকোষ আর প্রান্তকোষ দুটো পার্ট তৈরি হয়েছিল। এবার আমরা বলছি এই ভিত্তিকোষটা অর্থাৎ এই ওপরের যে কোষটা ছিল, এটা এই প্রান্তকোষটা রয়েছে, আর ওপরের যে ভিত্তিকোষটা ছিল সেই ভিত্তিকোষটা এরকম বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়েছে করে 7 থেকে 10 কোষ বিশিষ্ট একটা কোষের সারি তৈরি করেছে। এই কোষের যে সারিটা তৈরি করছে একে বলে ভ্রূণধর কোষ, একে বলে ভ্রূণধর কোষ, ইংলিশে বলা হয় সাসপেন্সার। এর একদম যে শেষের কোষটা আছে এই কোষটা আস্তে আস্তে আকৃতিতে একটু বড় হয়ে যায়। বড় হয়ে যায় দেখো এইভাবে আস্তে আস্তে এই কোষটা, যে লাস্ট প্রান্তের কোষটা ছিল ভ্রূণধর কোষের সারির, তার মধ্যে লাস্ট কোষটা ধীরে ধীরে আকৃতিতে বড় হয়ে যায়। একে বলা হয় হস্টোরিয়াল সেল। হস্টোরিয়াল সেল বা হস্টোরিয়াল কোষ। তাহলে কি দেখলাম আমরা? যে প্রান্তকোষ আর ভিত্তিকোষ, এরপর ভিত্তিকোষটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলো কোষের একটা সারি তৈরি করে দিয়েছে। এই কোষের সারিটাকে বলা হচ্ছে ভ্রূণধর কোষ, আর বা ইংলিশে বলা হয় সাসপেন্সার। এর একদম শেষের যে কোষটা থাকে এই কোষটা আকৃতিতে একটু বড় হয়ে যায়, একে বলা হয় হস্টোরিয়াল সেল বা হস্টোরিয়াল কোষ। আর এই দেখো, এই যে প্রান্তকোষ ছিল, এই প্রান্তকোষের গায়ে যে ভ্রূণধর কোষের যে কোষটা লেগে থাকে অর্থাৎ এই কোষটাকে বলা হয় হাইপোফাইসিস। হাইপোফাইসিস। তাহলে আমরা দেখলাম যে জাইগোট
আড়াআড়িভাবে দুটো কোষে ভেঙে গেছিলো। প্রথম যেটা মাইক্রোপাইল অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকের কোষটাকে বলেছিলাম ভিত্তিকোষ, এবং চ্যালাজাল এন্ড অর্থাৎ ডিম্বক মূলের দিকের কোষটাকে বলেছিলাম প্রান্তকোষ। এবার ডিম্বক রন্ধ্রের দিকে যে ভিত্তিকোষ ছিল সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেখো অনেকগুলো কোষের একটা সারি তৈরি করেছে, যাকে আমরা বলছি ভ্রূণধর কোষ। এর একদম পেছনের কোষটা আকৃতিতে বড় হয়ে যায়, তখন তাকে বলে হিস্টোরিয়াল কোষ। আর এই ভ্রূণধর কোষের সারির সঙ্গে যে কোষটার সঙ্গে দেখো এই প্রান্ত কোষটা আটকে রয়েছে, সেই কোষটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। তাহলে আমরা দেখে নিই, এখানে দেখো ভিত্তিকোষ বারবার অনুপ্রস্থে বিভাজিত হয়ে ভ্রূণধর কোষের এই যে সাসপেন্সার সেলের একটি সারি গঠন করে। ভ্রূণধর কোষের সারির শেষের কোষটি আকারে বড়, একে হস্টোরিয়াল কোষ বলে। ভ্রূণধর কোষের সারি ভ্রূণকে শস্যের মধ্যে ঠেলে দেয়, এটা আমরা পরে দেখব। এইবার আমরা দেখব যে প্রান্ত কোষ যেটা ছিল সেই প্রান্ত কোষটার কী হয়। প্রান্ত কোষটির অনুদৈর্ঘ্য বিভাজিত হয় অনুদৈর্ঘ্যভাবে, আগেরটা ছিল অনুপ্রস্থ বিভাজন, এবার প্রান্ত কোষটা যেটা রয়েছে সেই প্রান্ত কোষটার অনুদৈর্ঘ্য বিভাজন হয়, অর্থাৎ লম্বালম্বিভাবে বিভাজিত হয়, ফলে দুটো কোষ গঠন করে। এরপর প্রান্ত কোষ দুটির যে প্রথম বিভাজন, সেই প্রথম বিভাজনের সঙ্গে সমকোণে পুনরায় অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে, অর্থাৎ 4 কোষ বিশিষ্ট ভ্রূণ তৈরি হয়। একে বলা হয়, 4টে কোষ থাকে বলে একে বলা হয় কোয়াড্র্যান্ট। তারপরে এই কোয়াড্র্যান্ট আবার অনুপ্রস্থে বিভাজিত হয়, অর্থাৎ আড়াআড়ি বিভাজিত হয়, হওয়ার ফলে কি হয় 8টি কোষ বিশিষ্ট অক্ট্যান্টে পরিণত হয়। এই জিনিসটা বুঝতে গেলে দেখো আমরা এইটার সাহায্যে একটু বোঝার চেষ্টা করছি। এই যে প্রথমে কি বলেছে, অনুদৈর্ঘ্য বিভাজিত হচ্ছে, অর্থাৎ এরকম লম্বালম্বি। অনুপ্রস্থ হলে এরকম আড়াআড়ি, অনুদৈর্ঘ্য বিভাজন মানে এরকম লম্বালম্বি। তাহলে লম্বালম্বি বিভাজিত হয়ে দেখো দুটো কোষ তৈরি করেছে, এই একটা কোষ, এই একটা কোষ। এবার আবার অনুদৈর্ঘ্য বিভাজন হবে, অর্থাৎ আবার এরকম লম্বালম্বি বিভাজন হবে, কিন্তু আগের যে বিভাজনটা হয়েছিল তার সঙ্গে লম্বভাবে, অর্থাৎ এরকমভাবে যদি আবার বিভাজন হয় তাহলে কি হবে দেখো কটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, এরকমভাবে বিভাজন হয়ে গেলে 4টে কোষ তৈরি হয়ে যাচ্ছে, 1 2 3 4। তাহলে এই ভ্রূণে এখন 4টে কোষ রয়েছে, ওই জন্য এই ভ্রূণটাকে বলা হচ্ছে কোয়াড্র্যান্ট, 4টে থাকে বলে। এরপর কি হয়, এই 4টে কোষ বিশিষ্ট ভ্রূণ এরম আড়াআড়িভাবে বিভাজিত হবে, অর্থাৎ এই কোষটার দুটো কোষ তৈরি হবে, এই কোষটার দুটো তৈরি হবে, এই কোষটায় দুটো কোষ তৈরি হবে, এই কোষটায় দুটো কোষ তৈরি হবে, অর্থাৎ মোট 8টা কোষ তৈরি হবে। দেখো এরমভাবে যদি আমি ভাঙি, এই দেখো কালারগুলো অন্য দেওয়া আছে, দেখো এই একটা কোষ দুটো কোষ মানে এখান থেকে ভেঙে গেছে। ঠিক একইভাবে এটারও একটা দুটো কোষ, এটারও একটা দুটো কোষ এইখান থেকে ভেঙে যাচ্ছে, একটা দুটো কোষ, তাহলে মোট 8টা কোষ তৈরি হলো। এই 8 কোষ বিশিষ্ট অবস্থাকে আমরা বলে থাকি অক্ট্যান্ট অবস্থা। ছবিটা আমরা দেখে নিই, অক্ট্যান্টের ছবিটা কীরকম হবে। এই যে দেখো এখানে যে প্রথম প্রান্ত কোষ ছিল সেই প্রান্ত কোষটা এইভাবে অনুদৈর্ঘ্যভাবে ভেঙেছে, তার ফলে কী হয়েছে দুটো কোষ তৈরি হয়েছিল। তারপর এটা আবার এই বিভাজনের সঙ্গে লম্বভাবে ভেঙেছে, সেটা আমাদের দেখতে পাচ্ছি না, মানে এই দুটো কোষের পেছনের দিকে আরও দুটো কোষ আছে, ওই জন্য দেখো এই গোলগুলো নিউক্লিয়াসগুলো দুটো করে আঁকা হয়েছে, মানে একটা সামনের কোষের একটা পরের কোষের, অর্থাৎ মোট এখানে 4টে কোষ আছে, ওই জন্য একে বলেছি কোয়াড্র্যান্ট। এরপর কি হচ্ছে, এই অনুপ্রস্থভাবে বিভাজিত হচ্ছে। অনুপ্রস্থভাবে বিভাজিত হলে দেখা যাবে যে ওপরে এইখানে একটা, তার পেছনে একটা কোষ, এখানে একটা, তার পেছনে একটা কোষ, এখানে একটা, তার পেছনে একটা কোষ, এখানে একটা, তার পেছনে একটা কোষ, অর্থাৎ মোট 8টা কোষ তৈরি হচ্ছে বলে এই অবস্থায় ভ্রূণটাকে আমরা বলে থাকি অক্ট্যান্ট। আর এরকম ভ্রূণধর কোষ, এই শেষে হস্টোরিয়াম আছে, আর এই কোষটা হচ্ছে হাইপোফাইসিস। তাহলে আমরা আবার চলে আসছি দেখো কিসে, 8 কোষ বিশিষ্ট অক্ট্যান্টে পরিণত হয়। এরপর 8 কোষ বিশিষ্ট অক্ট্যান্ট পরিধির দিক দিয়ে বিভাজিত হয়ে 2টি কোষস্তর, বহিস্তর ও অন্তঃস্তরের সৃষ্টি করে। মানে জিনিসটা কীরকম হলো, আমরা যদি এটাকে একটু ডায়াগ্রামেটিক আকারে আঁকি তাহলে জিনিসটা কি হবে, এই যে প্রান্ত কোষ ছিল, এই উপরে রয়েছে অস্টোরিয়াল কোষ,
এগুলো হচ্ছে ভ্রূণধর কোষ বা সাসপেন্সার কোষ। এইখানে এই যে প্রান্তকোষ প্রথমে 4টে অক্ট্যান্ট হয়েছিল, 4টে কোয়াড্র্যান্ট। এরপর দেখো অক্ট্যান্ট হয়েছে, 8খানা কোষ বিশিষ্ট হয়েছে, যদিও এরকমভাবে থাকে না, কারণ পেছনে পেছনে কোষগুলো থাকে। এরপর এই কোষটা দেখো এরকমভাবে পরিধি বরাবর ভেঙে যায়। তার ফলে কী হয়, বাইরের একটা স্তর তৈরি হয়, ভেতরের একটা স্তর তৈরি হয় এবং 16টা কোষের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখো এখান থেকে কি বলছি, এই যে 8 কোষ বিশিষ্ট অক্ট্যান্টের পরিধির দিক দিয়ে বিভাজন হয়ে 2টি কোষস্তর অর্থাৎ বহিস্থ এবং অন্তস্থ অংশের সৃষ্টি হয়। এই সময় সাসপেন্সারের যে কোষটি তোমার প্রো এমব্রিওর সঙ্গে লেগে থাকে, প্রো এমব্রিও বলতে কোনটা, এই যে দেখো এইটাকেই আমরা বলছি, এই যে এই অংশটাকে আমরা বলছি প্রো এমব্রিও। তাহলে একটু যদি বড় করে আঁকি ছবিটা, দেখো এর প্রথমে 2টো কোষ, 4টে কোষ, 8টা কোষ। এবার এখান থেকে এরকম ভেঙে গেছিল, এটা হচ্ছে বহিস্থ স্তর, এটা অন্তস্থ স্তর। তাহলে মোট দেখো এখানে 16খানা কোষ তৈরি হয়েছিল। এখানে ছিল এটা হাইপোফাইসিস। এই হাইপোফাইসিসে এবার মাইটোসিস বিভাজন হয়, ঠিক আছে। হাইপোফাইসিসে যে মাইটোসিস বিভাজন হয়, এই হাইপোফাইসিস মাইটোসিস প্রক্রিয়ায় ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে, দেখো এরকমভাবে 8টা কোষ তৈরি করে। অর্থাৎ এই কোষটা, এই যে হাইপোফাইসিস যেটা এই প্রো এমব্রিওর সাথে যুক্ত ছিল, এটা ভেঙে গিয়ে এরকম 8টা কোষের সৃষ্টি করে। এর উপরে আছে এই সাসপেন্সার কোষগুলো রয়েছে, লাস্টেরটা বড় হয়ে হস্টোরিয়াম কোষ রয়েছে, এইভাবে রয়েছে। এইবার কি তৈরি হয় আমরা এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এবার দেখো এই যে আমরা দেখছি এই সময় সাসপেন্সারের যে কোষটি, অর্থাৎ সাসপেন্সারের এই যে এই কোষটা যেটা তোমার এই ভেঙে গেছে, 8টা কোষ তৈরি করেছে, এটা কি ছিল, এই কোষটাকে আমরা বলেছিলাম হাইপোফাইসিস। এই হাইপোফাইসিস বিভাজিত হয়ে দেখো এই 8টা কোষ তৈরি করেছে। এইখানে এই হাইপোফাইসিস কোষটাই বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 8টা কোষ তৈরি করেছে। এই 8টা কোষের মধ্যে সাসপেন্সারের দিকের যে 4টি কোষ আছে, অর্থাৎ এটা সাসপেন্সার, আর এটাকে আমরা বলছি প্রো এমব্রিও। তো এই সাসপেন্সারের দিকের 4টে হাইপোফাইসিস কোষ থেকে, অর্থাৎ এই 4টে কোষ থেকে, হাইপোফাইসিসের এই 4টে কোষ সাসপেন্সারের দিকে রয়েছে। এখান থেকে এই 4টে কোষ থেকে তৈরি হয় মূলের অগ্রভাগ আর মূলত্র। মূলের অগ্রভাগ আর মূলত্র তৈরি হয়। আর প্রো এমব্রিওর দিকে যে 4টে কোষ থাকে, অর্থাৎ এই 4টে, 1, 2, 3, 4টে, এইগুলো, এই 4টে কোষ। প্রো এমব্রিওর দিকে যে 4টে কোষ থাকে হাইপোফাইসিসের, তার থেকে তৈরি হয় মূলের কর্টেক্স। তৈরি হয়। এরপর দেখো, এরপর যে প্রো এমব্রিও রয়েছে, সেই প্রো এমব্রিওর হাইপোফাইসিসের দিকের, অর্থাৎ এই যে প্রো এমব্রিও,
এর অর্ধেক, এইখান থেকে যদি আমি এরকম অর্ধেক করে দিই তাহলে এটা কোন দিক আছে? হাইপোফাইসিসের দিক। অর্থাৎ এইখানে ছিল মাইক্রোপাইল, এইখানে আছে চ্যালাজাল এন্ড, অর্থাৎ ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল। তাহলে আমি বলবো যে প্রো এমব্রিওর ডিম্বক রন্ধ্রের দিকে অর্ধেক প্রো এমব্রিও বা সাসপেন্সারের দিকের অর্ধেক প্রো এমব্রিও থেকে কি তৈরি হয়? হাইপোফাইসিসের দিকে যে বা সাসপেন্সারের দিকে বা হাইপোফাইসিসের দিকে যাই বলো, বা ডিম্বক রন্ধ্রের দিকে অর্ধেক প্রো এমব্রিও থেকে তৈরি হয় বীজপত্র, থেকে তৈরি হয় বীজপত্র। আর ডিম্বক মূলের দিকে, অর্থাৎ এই যে এই দিকের যে প্রো এমব্রিওর অর্ধেক অংশ, সেখান থেকে তৈরি হয় ভ্রূণ মুকুল আর বীজপত্র। সরি, এটা বীজপত্র হবে না, এটা হবে বীজপত্রাবকাণ্ড। বীজপত্রাবকাণ্ড অর্থাৎ প্রো এমব্রিওর অর্ধেক অংশ থেকে তৈরি হয় বীজপত্রাবকাণ্ড। কোন অর্ধাংশ? যে অর্ধাংশটা রয়েছে ডিম্বক রন্ধ্রের দিকে বা সাসপেন্সারের দিকে বা হাইপোফাইসিসের দিকে, সেই অর্ধেক অংশ থেকে, প্রো এমব্রিওর সেই অর্ধেক অংশ থেকে তৈরি হয় বীজপত্রাবকাণ্ড। আর বাকি যে অর্ধেক অংশ রয়েছে প্রো এমব্রিওর, অর্থাৎ ডিম্বক মূলের দিকের যে প্রো এমব্রিওর অর্ধেক অংশ রয়েছে, সেখান থেকে তৈরি হয় ভ্রূণ মুকুল আর বীজপত্র। ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে কি হয়? ভ্রূণের যে পরিস্ফুটন, এই রকম যে তোমার প্রো এমব্রিওটা, এটাকে বলা হয় গ্লোবিউলার শেপের প্রো এমব্রিও। গ্লোবিউলার শেপের প্রো এমব্রিও, গ্লোবিউলার শেপের প্রো এমব্রিও। এরপর কি হয়? এরপর দেখা যায় যে এই যে প্রো এমব্রিও আছে, সেই প্রো এমব্রিওর যে ভ্রূণের যে পরিস্ফুটনের, ভ্রূণের দুই ধারে বেশি হতে থাকে, অর্থাৎ এই দিকটা আর এই দিকটা বাড়তে থাকে বেশি। তখন ছবিটা কীরকম হয়ে যায়? তখন ছবিটা হবে এরকম। এই ওপরে রয়েছে হস্টোরিয়াম কোষ, তার নিচে রয়েছে সাসপেন্সার বা ভ্রূণধর কোষ, এর নিচে এই যে প্রো এমব্রিওটা ছিল, এটার এই দুটো সাইডের বৃদ্ধি বেশি হতে থাকে, তার ফলে শেপটা এরকম নিতে থাকে, এরকম হার্ট শেপের হতে থাকে। এটা কি শেপ? হার্ট শেপ। তাহলে দেখো, প্রথমে ছিল গ্লোবিউলার শেপের প্রো এমব্রিও, তারপর হয়ে গেল হার্ট শেপের প্রো এমব্রিও। কেন না? এই প্রো এমব্রিওর দুটো সাইডের বৃদ্ধি বেশি হওয়ার জন্য। আর এই দুটোই তৈরি করবে দুটো বীজপত্র, আর এইখানে তৈরি হবে হচ্ছে, এই জায়গাটায় তৈরি হবে, এই দুটো হচ্ছে বীজপত্র তৈরি হবে, এটা আর এটা। আর এখানে তৈরি হবে ভ্রূণ মুকুল, এখানে তৈরি হয় ভ্রূণ মুকুল। আর তাহলে দেখো এরপরে কি হবে? এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখো এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে ভ্রূণের যে পরিস্ফুটন হচ্ছে, সেই ভ্রূণের পরিস্ফুটনের দুই দিকে বেশি বৃদ্ধি হওয়ায় হৃৎপিণ্ডাকার হয়ে গেল এই প্রো এমব্রিওটা। এরপর এই যে এটা বৃদ্ধি যখন হয়, ভ্রূণস্থলীর মধ্যে জায়গা কম থাকে। ঠিক আছে, ভ্রূণস্থলীর মধ্যে যেহেতু জায়গা কম থাকে, তার জন্য এই বৃদ্ধিটা দুপাশে সেভাবে বাড়তে পারে না। তার ফলে এর দ্রুত বৃদ্ধি হতে থাকে এবং জায়গা কম থাকায় বীজপত্র দুটো বেঁকে অশ্বক্ষুরাকৃতির আকৃতি ধারণ করে। অর্থাৎ তখন কীরকম হয়ে যাবে জিনিসটা? তখন জিনিসটা হয়ে যাবে এরকম। এই যে দেখো, হার্ট শেপের ছিল প্রো এমব্রিও, এবারে হয়ে গেল এরকম। অর্থাৎ এই দুটো বীজপত্র তৈরি হয়ে যায়, এইখানে ভ্রূণ মুকুল,
এই যে আগের ছবিতে দেখো দেখিয়েছিলাম, এই যে ভ্রূণমুকুল ছিল সেইটাই এইখানে দেখো ভ্রূণমুকুল সৃষ্টি করছে। আর এই জায়গাটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড, এই জায়গাটা হচ্ছে ভ্রূণমূল, আর এখানে তৈরি হবে মূলত্র। ঠিক আছে, তো এইভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে ভ্রূণের পরিস্ফুটন হয়ে থাকে। আর এই সাসপেন্সারের কাজ, যেটা একটা জায়গায় আমরা পড়েছিলাম, যে ভ্রূণধর কোষের সারি বা সাসপেন্সার ভ্রূণকে শস্যের মধ্যে ঠেলে দেয়। দেখো, এই যদি ভ্রূণস্থলী হয়, এই ডিম্বক, এটা ডিম্বক রন্ধ্র, তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে কি ছিল? প্রথমে থাকবে এখানে হস্টোরিয়া, তারপরে ছিল এই সাসপেন্সার, এরপর এইখানে হচ্ছে তৈরি হয়েছিল প্রোএমব্রিও, যেটা পরের দিকে এসে এরকম অশ্বক্ষুরাকৃতি ধারণ করেছে। আর এইখানে থাকে তৈরি হয় যেটা শস্য। এই সাসপেন্সার কি করে? ভ্রূণকে শস্যের মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয়, যাতে ভ্রূণ ঠিক মতন খাদ্য সংগ্রহ করতে পারে। তাহলে তোমরা এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এই ছবিটার সঙ্গে, যে লেখাটার সঙ্গে এই ছবিটা কিন্তু তোমাদেরকে এঁকে দিতে হবে। যদি প্রশ্ন দেয় দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন কিভাবে ঘটে।